ওয়েলকাম টু গল্পকথন বাই নূর। আমরা আজকে হুমায়ুন আহমেদের লেখা একটি বই জ্যোৎস্না পড়ব। হুমায়ুন আহমেদ বলতেই বিচিত্র সব ধারণা, বিচিত্র সব কথাবার্তা, বিচিত্র শুরু, বিচিত্র শেষ। চলুন এবার শুরু করি। তিনি ঘুমের মধ্যে শুনলেন শো শো শব্দ হচ্ছে। ঘুমের মধ্যেও চেতনার খানিকটা অংশ কাজ করে। সে অংশ তাকে বলল, তুমি স্বপ্ন দেখছো, ভয় পাবার কিছু নেই। আরেকটি অংশ বলল, না, স্বপ্ন দেখছো না, ঝড় হচ্ছে, তুমি জেগে ওঠো, জানালা বন্ধ করো, সাইড টেবিলের ড্রয়ারে টর্চ লাইট আছে কিনা দেখো। তিনি জাগলেন না, ঘুমের মধ্যে পাশ ফিরলেন। শো শো শব্দ হতেই থাকলো। একসময় এই শব্দের সঙ্গে খিলখিল হাসির শব্দ যুক্ত হলো। ঝড় এবং হাসি একসঙ্গে যায় না। কিছু একটা হচ্ছে যা তিনি বা তার মস্তিষ্কের ঘুমন্ত অংশ ধরতে পারছে না। তার অস্বস্তি বাড়ল। তিনি জেগে উঠলেন। ঝড়টার কিছু না। বাথরুমে তার স্ত্রী রেবেকা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছেন। শো শো শব্দ আসছে হেয়ার ড্রায়ার থেকে। রেবেকার পাশে তার বড় মেয়ে নিতু, সম্ভবত সেই হাসছে। তিনি বালিশের নিচ থেকে হাত ঘড়ি বের করলেন। রাত 3:30। এই সময় কেউ হেয়ার ড্রায়ারে চুল শুকায়? কি হচ্ছে? নাকি এখনো তিনি স্বপ্নের মধ্যেই আছেন? মানুষের স্বপ্নে মাঝে মাঝে খুব জটিল এবং খাপছাড়া হয়ে ওঠে। তিনি বিছানায় উঠে বসলেন। আর তখনই রাত 3:30টায় রেবেকার চুল শুকানোর রহস্য তার কাছে স্পষ্ট হলো। বাড়ির সবাই আজ বেড়াতে যাচ্ছে। শেষ রাতে রওনা হবার কথা। গন্তব্য দিনাজপুর। থাকবে রামসাগরে ফরেস্টের ডাকবাংলোয়। ওই ডাকবাংলোই তাদের বেস্ট পয়েন্ট। এখান থেকে নানান জায়গায় ঘুরবে। কোথায় কোথায় যাবে বা কতদিন থাকবে তিনি কিছুই জানেন না। তাকে বলাও হয়নি। কেউ প্রয়োজন বোধ করেনি। একটা সময় আসে যখন সংসারের কাছে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়। তারও প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি বিছানা থেকে নামলেন। নিঃশব্দে নামতে চেষ্টা করলেন, পারলেন না। সাইড টেবিলে হাত লাগলো। পিরিচ দিয়ে ঢেকে রাখা পানির গ্লাস গড়িয়ে পড়ল। মেঝেতে পড়ার আগেই তিনি ক্রিকেট বল ক্যাচ করার মতো গ্লাস ধরে ফেললেন। তার ভালো লাগলো। 50 বছর বয়সেও রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে। রাত 3:30টায় মূর্তির মতো চুপচাপ বিছানায় বসে থাকার কোনো মানে হয় না। তিনি বিছানা থেকে নামলেন। রেবেকা বাথরুম থেকে বের হয়ে এলেন। রেবেকার পেছনে পেছনে এলো নিতু। রেবেকা বললেন, সরি, তোমার ঘুম ভাঙিয়ে ফেললাম। তোমরা ভাঙাওনি। এই সময় এমনিতেই আমার ঘুম ভাঙে। মঞ্জুর স্ত্রীর দিকে বিস্ময় হয়ে তাকালেন। রেবেকা সুন্দর করে সেজেছে। সবুজ রঙের শাড়ি, গলায় সবুজ পাথরের হার। সবুজ পাথরগুলোকে কি বলে? পান্না না ফিরোজা? রেবেকার বয়স 40-এর কাছাকাছি। তাকে দেখে কে বলবে? 25-26 বছরের ঝকঝকে তরুণীর মতো লাগছে। মঞ্জুর হাসি মুখে বললেন, তোমরা কি রাত 1টা থেকে সাজসজ্জা করছো? রেবেকা জবাব দিলেন, না। জবাব দিল নিতু। সে আনন্দিত গলায় বলল, আমরা 2টা থেকে রেডি হচ্ছি। সূর্য ওঠার আগে রওনা হব তো, এই জন্যই এত তাড়া। আমরা সকালের নাস্তা কোথায় খাবো জানো বাবা? আমরা সকালের নাস্তা খাবো জাতীয় স্মৃতিসৌধে। সুন্দর আইডিয়া না? সুন্দর আইডিয়া। জায়গাটা কি খুব প্যানোরামিক? নীতিও বিশ্বাস গলায় বলল, তুমি জাতীয় স্মৃতিসৌধ দেখনি? কাছে গিয়ে দেখিনি। আরিচা রোড ধরে যাবার সময় দূর থেকে দেখেছি। রেবেকা বললেন, তোর বাবা তার অফিস এবং সিঙ্গাপুর, ব্যাংককের অফিস ছাড়া কিছু দেখেনি। ব্যবসা দেখতে দেখতেই তার সময় চলে যায়। আর কি দেখবে? মঞ্জুর সিগারেটের প্যাকেট হাতে নিতে নিতে বললেন, সবাই সবকিছু এনজয় করে না। গাছপালা, জঙ্গল এইসব আমাকে ঠিক অ্যাট্রাক্ট করে না। রেবেকা, আমি ঠান্ডা 1 গ্লাস পানি খাবো। কাউকে বলো বরফ দিয়ে আমাকে 1 গ্লাস পানি দিতে। রেবেকা নিজেই পানি আনলেন। নিতু বলল, স্মৃতিসৌধের বাগানে বসে ব্রেকফাস্টের আইডিয়া তোমার কাছে কেমন লাগছে বাবা? খুব সুন্দর আইডিয়া। কার আইডিয়া? তোর মার? না, জহির চাচার। সেও যাচ্ছে নাকি? হ্যাঁ। রেবেকা পানি নিয়ে এসেছে। তিনি পানির গ্লাস নামিয়ে রাখলেন।
গ্লাসে 2 টুকরো বরফ ভাসছে। মঞ্জুর গ্লাস হাতে নিলেন, কিন্তু চুমুক দিলেন না। বরফের টুকরো দুটি গলার জন্য অপেক্ষা করতে লাগলেন। ফ্রিজের বোতলে রাখা ঠান্ডা পানি তিনি খেতে পারেন না, বেশি ঠান্ডা লাগে। তার নিয়ম হচ্ছে সাধারণ 1 গ্লাস পানিতে 2 টুকরো বরফ মিশিয়ে নেওয়া। রেবেকা নিতুর দিকে তাকিয়ে বললেন, তুই দেরি করিস কেন? শাড়ি পরবে বলেছিলি, পরে ফেল। তোর ঘরে সব রেখে এসেছি। কমলা রঙের শাড়ি পরবো না আমি, মা। চোখে কটকট করে। আমিও তোমার মতো সবুজ পরবো, হয় সবুজ নয় নীল। তুই কমলাটাই পরবি। 1 এক বছর বয়সের জন্য 1 এক শাড়ি। তোর বয়সী মেয়েদের শাড়ি হলো কমলা এবং লাল। আমার যে কম বয়সীদের কি শাড়ি, মা? ওদের জন্য গোলাপি। তোমার ইচ্ছা করছে তোমার মতো সবুজ শাড়ি পরতে। তোকে যা করতে বলছি তাই পর। ঋতু শাড়ি পরতে গেল। খুব আগ্রহ নিয়ে যে গেল তা মনে হলো না। মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমাকে সুন্দর লাগছে। রেবেকা বললেন, থ্যাঙ্কস। সবুজ শাড়িতে খুব মানিয়েছে। ঋতু সবুজ পরতে যাচ্ছে, পড়ুক। আমার মনে হয় ওকেও মানাবে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মঞ্জুর পানি শেষ করলেন। 4টা প্রায় বাজতে চলেছে। আরো ঘন্টাখানিক ঘুমানো যায়। ঘুম আসবে কিনা সেটাই হলো কথা। 50 পার হওয়া মানুষদের ঘুম একবার ভেঙে গেলে আর আসে না। বিছানায় এপাশ ওপাশ করাই সার হয়। তিনি শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। কার্তিক মাস। শেষ রাতের দিকে শীত শীত করে। মাথার উপর ফ্যান ঘুরছে। ফ্যান বন্ধ করলে হয়তো গরম লাগবে। তিনি হাই তুলতে তুলতে বললেন, জহির যাচ্ছে শুনলাম। হ্যাঁ, যাচ্ছে। তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? রেবেকা তীক্ষ্ণ গলায় বললেন, তোমার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে আপত্তি আছে। আপত্তি থাকলে বলো। মঞ্জুর হাই তুলতে তুলতে বললেন, আমি স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছি। না করনি। তুমি কোনো কিছু নিয়েই প্রশ্ন করো না। আজ হঠাৎ জানতে চাচ্ছ জহির সঙ্গে যাচ্ছে কিনা। এর মানে কি? কোনো মানে নেই রেবেকা। সে যে মাঝে মধ্যে এই বাড়িতে আসে, আমাদের এখানে ওখানে নিয়ে যায়, সে বিষয়ে তোমার কি কিছু বলার আছে? মঞ্জুর গম্ভীর গলায় বললেন, আছে। বলে ফেলো। সে যা করে তার জন্য আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তার সঙ্গে দেখা হয় না বলে ধন্যবাদ দেওয়া হয় না। আমি নানান কাজে ব্যস্ত থাকি। তোমাদের কোথাও নিয়ে যাওয়া হয় না। জহির এই দায়িত্ব পালন করে। সো নাইস অফ হিম। সেটা আমাকে না বলে তাকেও তো বলতে পারবো। বলবো, দেখা হলেই বলবো। দেখাই হয় না। রেবেকা ফ্যানটা অফ করে দিয়ে বলল, যাও, ঠান্ডা লাগছে। রেবেকা ফ্যান অফ করলেন। মঞ্জুর পাশ ফিরে শুলেন। বাথরুমে বাতি জ্বলছে। বাতি না নেভা পর্যন্ত ঘুম আসবে না। বাতি নেভানোর কথা রেবেকাকে বলতে পারছেন না। কোথাও বেড়াতে যাবার আগে মেয়েরা দীর্ঘ সময় বাথরুমে থাকতে পছন্দ করে। তার ধারণা প্রয়োজন ছাড়াই তারা বাথরুমের দরজা বন্ধ করে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। রেবেকা তা করলেন না। বাথরুমের বাতি নেভালেন। ঘর অন্ধকার হয়ে গেল। মঞ্জুর জড়ানো গলায় বললেন, গুড নাইট। বলেই মনে হলো কিছুক্ষণের মধ্যে সকাল হচ্ছে। এখন বোধহয় গুড নাইট বলা ঠিক হলো না, বন ভয়েস বলা যেত। রেবেকা বললেন, যাচ্ছি। কেমন? টেলিফোন নাম্বার লিখে রেখে গেলাম। ফ্রিজের গায়ে ম্যাগনেট দিয়ে আটকানো। প্রয়োজনে যোগাযোগ করতে পারবে। অবশ্যই জানি প্রয়োজন পড়বে না, তবু নম্বর রইল। মঞ্জুর জবাব দিলেন না। রেবেকা ইদানিং কাটা কাটা ভঙ্গিতে কথা বলায় অভ্যস্ত হয়ে গেছে। সহজভাবে কিছুই বলতে পারে না। চুপচাপ থাকাই ভালো। শুয়ে থাকাও অর্থহীন। ঘুম আর আসবে বলে মনে হচ্ছে না। 5 মিলিগ্রামের ফ্রিজিয়াম খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। এর প্রভাব ভোর 4টা পর্যন্ত থাকার কথা না। রেবেকা ঘর থেকে বের হবার পরপরই তিনি বিছানা ছাড়লেন। চোখে মুখে পানি দিলেন। আয়নায় নিজেকে কুৎসিত লাগছে। মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। তার মাথার চুল এখনো কালো, কিন্তু দাড়ি গোঁফ পেকে সাদা হয়ে গেছে। এরকম হওয়াটা কি যুক্তিযুক্ত? তার 18 বছর বয়সে দাড়ি গোঁফ গজালো, কাজেই মাথার চুলের চেয়ে এদের বয়স 18 বছর কম। চুল পাকারও 18 বছর পর দাড়ি গোঁফ পাকার কথা। তিনি খানিকক্ষণ গালে হাত বুলালেন। চট করে শেভ করে ফেললে হয়। ইচ্ছা করছে না। তিনি বাথরুমের বড় টাওয়েলটা গায়ে জড়িয়ে বের হয়ে গেলেন। নিতুকে দেখতে ইচ্ছে করছে। কমলা রঙের শাড়িতে তার 18 বছরের মেয়েটাকে কেমন দেখাচ্ছে। বেচারির শখ ছিল সবুজ শাড়ির।
মার মতো হতে চাচ্ছিল। মেয়েটা তার মায়ের মতো রূপবতী হয়নি, গায়ের রং হয়েছে কালো। নিতুর মনে এ নিয়ে গোপন কষ্ট আছে, তিনি তা জানেন। গোপন কষ্ট থাকাটা অস্বাভাবিক নয়। এই দেশে কালো মেয়েদের কেউ রূপবতী বলে না। নিতু বাবাকে দেখে চেঁচিয়ে বলল, বাবা তুমি? মঞ্জু সাহেব অবাক হয়ে বললেন, ভূত দেখার মতো চমকে উঠলি যে? টাওয়েল গায়ে আমার বারান্দায় আসাটা কি এত অস্বাভাবিক ব্যাপার? মোটেই অস্বাভাবিক না, কিন্তু আমার চমকে ওঠার কারণ আছে। কারণটা হচ্ছে, এই কিছুক্ষণ আগে হঠাৎ করে আমার মনে হলো বাবা বের হয়ে এসে আমাকে বলবে, নিতু আমি যাচ্ছি তোদের সাথে। এটা হলো তোর উইশফুল থিঙ্কিং। তাও জানি তোকে তো কমলা রঙের শাড়িতে সুন্দর লাগছে। সত্যি সুন্দর লাগছে বাবা? হ্যাঁ সুন্দর, যে দেখবে সেই বলবে সুন্দর। জহির চাচা অবশ্যই কিছুক্ষণ আগে বলেছেন আমাকে নাকি অবিকল জলপরীর মতো লাগছে। ও কি জলপরী দেখেছে আগে? নিতু খিলখিল করে হেসে ফেলল। তিনি বিস্মিত হয়ে মেয়ের হাসি শুনলেন। এমন আনন্দময় শব্দে তিনি কাউকে হাসতে শুনেননি। যেন রিমঝিম শব্দে একসঙ্গে অনেকগুলো রূপার নুপুর বেজে উঠেছে। বাবা, ইয়েস মাই লিটল ডিয়ার, আমার একটা অনুরোধ রাখবে? না, আগে না বলে ফেললে কেন? তুমি তো জানো না আমার অনুরোধটা কি। আগে শুনবে, তারপর যা বলে বলবে। তোর অনুরোধ কি অনুমান করতে পারছি বলেই আগে ভাগে না বললাম। তোর অনুরোধ হচ্ছে আমি যেন তোদের সঙ্গে যাই। ঋতু দীর্ঘশ্বাস ফেলে বলল, অনুরোধে কাজ হবে না, তাই না বাবা? না, কাজ হবে না। আমার অসংখ্য সমস্যা, এর মাঝখান থেকে বিনা নোটিশে আমি সময় বের করতে পারবো না। মনে করো হঠাৎ তুমি অসুস্থ হয়ে পড়েছ। আমি তো অসুস্থ হইনি। মনে করা অসম্ভব না। তাছাড়া তোরা এবার একভাবে প্ল্যান করেছিস, আমি হঠাৎ সঙ্গে গেলে প্ল্যানে গন্ডগোল হবে। তোমার সব মিথ্যা যুক্তি, আসলে তুমি যাবে না। তাও ঠিক। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মঞ্জু সাহেব কমল গলায় বললেন, তোরা রওনা হচ্ছিস না কেন? রওনা হব। জহির চাচা রওনা হবার আগে এক কাপ কফি খেতে চাচ্ছেন। কফি তৈরি হচ্ছে। জহির এসেছে নাকি? হ্যাঁ এসেছেন। আমাকেও কফি দিতে বল। জহিরের সঙ্গে বসেই কফি খাই। জহিরকে দেখাচ্ছে ক্রিকেট খেলোয়াড়ের মতো। মাথায় সাদা টুপি, পরনে সাদা শার্ট প্যান্ট, পায়ে সাদা কেডস জুতা। বয়সও কম লাগছে। বয়স কম লাগার রহস্যটা ধরা যাচ্ছে না। রংচটা শার্ট গায়ে থাকলে বয়স কম লাগার একটা যুক্তি ধারণা করা যেত। পায়ে কেডস জুতা এবং মাথায় টুপি একটা কারণ হতে পারে। জহির মঞ্জুরের দিকে তাকিয়ে বললেন, হ্যালো গ্রেটম্যান, গুড মর্নিং। মঞ্জুর হাসলেন। জহির বললেন, তোকে মিশরের মমির মতো লাগছে কেন রে? মিশরের মমির মতো লাগছে নাকি? অবিকল মিশরের মমি। গায়ে তোয়ালে থাকাই মমির ইলিউশনটা আরো জোরালো হচ্ছে। মমিদের গায়ে তোয়ালা থাকে, কাঁধে চাদরের মতো একটা কি যেন থাকে। মঞ্জুর হাই তুললেন। জহির বললেন, তুই কি এই সময়ে উঠিস না আজ ঘুম ভেঙেছে? আজ ভেঙেছে। জহির হাসতে হাসতে বললেন, এরা তো ঘুম ভাঙিয়েছে, এদের সাহস তো কম না কোটিপতির ঘুম ভাঙানো। তোরা রেডি? ইয়েস স্যার। গাড়িতে মালপত্র তোলা হয়েছে, আমি কফির জন্য অপেক্ষা করছি। কফিতে গুনে গুনে 13টা চুমুক দিয়ে গাড়িতে উঠব। 13 চুমুক কেন? 20-এ বিষক হয়। যাত্রার আগে 13 বার কোনো একটা কাজ করলে যাত্রার দোষ নাস্তি হয়ে যায়। এই তথ্য পেয়েছিস কোথায়? এটা হলো জিপসি কালচার। জিপসিরা ঘুরে ঘুরে বেড়ায়। কোথাও যাবার আগে এরা 13 বার মদের গ্লাসে চুমুক দেয়। তুই আছিস কেমন বল? তোর সঙ্গে তো দেখাই হয় না। বাজারে গুজব তুই নাকি জাহাজ কিনছিস, সি গোয়িং ভ্যাসেল। ভাবছি এখনো প্ল্যানিং পর্যায়ে। যদি সত্যি সত্যি জাহাজ কিনে ফেলিস, তাহলে জাহাজের নামটা আমাকে রাখতে দিস। স্কুল জীবনের দরিদ্র বন্ধুর এই একটা অনুরোধ। তুই কিনবি জাহাজ, আমি রাখবো নাম। কি নাম? জলজ্যোৎস্না। খুব কাব্যিক নাম না? হুম। আমার সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে, কোনো এক জ্যোৎস্না রাতে তুই তোর ওই জাহাজে করে আমাকে সমুদ্র দেখিয়ে আনবি। পারবি? পারবো। তোর জাহাজের ক্যাপ্টেনকে বলে রাখবি, ফুলমুন আকাশের মাঝামাঝি যখন আসবে তখন সে যেন জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জাহাজের সব বাতি নিভিয়ে দেয়। আচ্ছা, বলে দেব। আমি কিন্তু ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। কফি নিয়ে রেবেকা ঢুকলেন।
জহির উজ্জ্বল মুখে বললেন, রেবেকা, গুড নিউজ। তোমার কোটিপতির স্বামী তার জাহাজের নাম জলজ্যোৎস্না রাখতে রাজি হয়েছে বলে মনে হচ্ছে।